আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, রমজানে ডায়াবেটিস রোগীদের খাদ্য তালিকা কেমন হবে? এইটা অনেকেই জানতে চেয়ে থাকেন। যাদের ডায়াবেটিস আছে এবং যাদের ওষুধ খেতে হয় বা ইনসুলিন ব্যবহার করতে হয়, এই ধরনের রোগীদের রমজানে রোজা রাখার সময় কয়েকটি বিষয়ে খেয়াল রাখা দরকার। তার মধ্যে আমাদের প্রধান লক্ষ্য হবে যাতে আমাদের রক্তের যে ব্লাড সুগার আছে রমজানে ইফতারের পরে বা ইফতারের পরবর্তী সময়ে যাতে অতিরিক্ত পরিমাণে বেড়ে না যায়, এই ধরনের খাবারগুলো আমাদেরকে পরিহার করতে হবে। চিনি, গুড়, এই ধরনের খাবারগুলো যা আছে যেগুলো মিষ্টি খাবার, এই খাবারগুলো কিন্তু আমাদের রক্তে সুগারের পরিমাণ অল্প সময়ের মধ্যেই অতিরিক্ত বা মাত্রাতিরিক্ত বাড়িয়ে ফেলতে পারে। সেজন্য রমজানের খাদ্য তালিকায় আমাদেরকে এমনভাবে সাজাতে হবে যাতে করে আমাদের সুগারের পরিমাণটা হঠাৎ করে একবারে বেড়ে না যায়। রমজানে যে আমাদের টোটাল ক্যালোরিটা আছে, যতটুকু পরিমাণ আমার জন্য নির্দিষ্ট আছে ডায়াবেটিস রোগীদের, সেই খাবারটাকে আমাকে ভাগ করে নিতে হবে ৩ টা বেলার মধ্যে। ইফতারের সময়, রাতে নামাজের পরে বা কেউ নামাজের আগেও খেয়ে থাকেন সেই সময়টায়, এবং সেহরির সময়। এই ৩ টা মেইন খাবার যেহেতু আমাদের রমজানের সময় খেতে হয়, তো ইফতারের সময় আমাদেরকে মিক্স খাবারগুলি খাওয়া ভালো, যাতে করে আমার সারাদিনের যে সুগারটা কমে গিয়েছিল সেটাকেও কিছুটা ঘাটতি পূরণ করে। আবার এমনও যেন না হয় যেন অতিরিক্ত বেড়ে যায়। যার জন্য ইফতারের সময় খেজুর আমাদের দেশে প্রচলিত এবং সব দেশেই মুসলিমরা সাধারণত ইফতারে খেয়ে থাকে। তো চাইলে আপনি মাঝারি সাইজের যে খেজুরগুলো আছে এগুলো ২ থেকে ৩ টা খেজুর খেতে পারেন। আ মূল লক্ষ্য থাকবে আপনাদের সেই সমস্ত ফল-ফলাদির উপর যেগুলোতে চিনি কম, মিষ্টি কম, এই ধরনের ফল-ফলাদিগুলো। যেমন আমাদের দেশে পেয়ারা পাওয়া যায়, তারপর কিছু আ গ্রিন আপেল পাওয়া যায়, হ্যাঁ? এই ধরনের ফলগুলি, নাশপাতি কিছু আছে একটুকু কম মিষ্টি, সেই ধরনের ফল। আর সামনে খুব শীঘ্রই হয়তো কাঁচা আম আসবে। এই ধরনের ফল যেগুলো একটুকু টক, এই ধরনের ফলগুলোকে আমরা একসাথে মিশিয়ে ইফতারের সময় কিছু টক দই আছে, টক দই দিয়ে অনেকটা মিশিয়ে একটা ফ্রুট সালাদ করে খেতে পারেন, এবং যদি আপনি এটা একটুকু পরিমাণে বেশিও খান তাতে হয়তো আপনার পেটও ভরে যাবে, আ এবং আপনার রক্তের সুগারটা হঠাৎ করে বাড়বে না। রমজানের সময় ইফতারে আমরা অনেকেই বিভিন্ন ধরনের ভাজা পোড়া ছোলা খাবার খেয়ে থাকি। ছোলা বা আপনার পেঁয়াজু, এই ধরনের খাবারগুলো আসলে ডায়াবেটিসের রক্তের শর্করা বা গ্লুকোজের পরিমাণ কিন্তু খুব একটা বেশি বাড়ায় না। তবে ভাজা খাবার এগুলো আসলে যতটুকু আপনার যদি হজমের সমস্যা থাকে তাহলে এগুলোকে পরিহার করা ভালো। অন্যথায় কিন্তু আপনি ছোলা বা আপনার পেঁয়াজু, আ বেগুনি, এই ধরনের খাবারগুলো আপনারা খেতে পারেন। পরিমিত আকারে অবশ্যই। তবে বেগুনিতে অনেক সময় যেহেতু ই ই আ ইয়ে থাকে, আমাদের বেসন জাতীয় জিনিসটা থাকে যেটা আসলে মূলত শর্করা জাতীয় উপাদান দিয়ে তৈরি। সেটা আপনার পরিমিত ১ থেকে ২ টা পর্যন্ত খেতে পারেন। আ ইফতারের সময় আসলে আমাদের একটা প্রচলিত আছে যে জিলেপি খাওয়া। এটা আমার মনে হয় পরিহার করা ভালো। কারণ জিলেপিটা পুরোটাই আসলে আপনার শর্করা দিয়ে তৈরি, চিনি। সেজন্য আপনার জিলেপিটা পরিহার করা উত্তম। আ ইফতারের সময় আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। আসলে আমাদের ইফতার আ ইয়া শুরুর থেকে সেহরি পর্যন্ত পরিমিত পানি, অর্থাৎ আপনাকে কমপক্ষে ৮ থেকে ১০ গ্লাস আ পরিমাণ পানি কিন্তু খেতে হবে রাতের যেই সময়টা আছে এই সময়টাতে। আর আ আপনাদের অনেকেই আছে ইফতারের সময় আসলে বিভিন্ন ধরনের স্যুপ জাতীয় খাবার, এটাও কিন্তু খেতে পারেন। তাতে কি হবে, আপনার পুষ্টির সমস্যার সমাধানও হবে এবং জলীয় আ অংশ যেটা পানির পরিমাণ সেটাও কিন্তু শূন্যতা পূর্ণ হবে। বিশেষত ইফতারের পর আমরা যে ইন্টারভেল টাইমটা থাকে বা এশার নামাজের আগে, মসজিদে যাওয়ার আগে স্যুপটা খেয়ে যেতে পারেন। সেটা ভেজিটেবল স্যুপ হতে পারে। তারপরে আপনার আমাদের চিকেন দিয়ে স্যুপ করে সেটা খেতে পারেন, অথবা মিক্সড স্যুপও অনেকে বাসায় তৈরি করে। স্যুপ আসলে যেকোনো বিষয় যার যেমন পছন্দ তেমনটাই আপনারা করে নিতে পারেন। আ এ আ এগ স্যুপ, ডিম দিয়ে একটা স্যুপ করে অনেকে, সেটাও কিন্তু আপনারা খেতে পারেন। আ রাতের খাবারের সময় যাদের ডায়াবেটিস আছে তাদের আমার মনে হয় রাতে রুটি অ্যা সাধারণত সবাই খেয়ে থাকে। আমার মনে হয় রাতের এশার পরে বা আগে যারাই ডিনারটা করেন ওই সময় রুটি খাওয়াটাই ভালো।
আম যা রুটি আমরা সাধারণত যা দিয়ে খেয়ে থাকি, সবজি অথবা আপনার সাথে যেকোনো একটা মাছ অথবা মাংস, যেকোনোটা দিয়েই খেতে পারেন। সেহরির সময় আ যেহেতু সারাদিন আপনাদেরকে থাকতে হবে, ফাস্টিং থাকতে হবে। সেজন্য সেহরির সময় লাল চালের ভাত আ উত্তম। তবে আজকাল লাল চাল পাওয়াটা অনেক সময় যেহেতু কষ্টকর, সেক্ষেত্রে আমরা নরমাল যেটা খাই সেটা খেলেও অসুবিধা নেই। তবে খেয়াল রাখতে হবে যে আমার জন্য এই রাতের খাবারটা, ভাতের পরিমাণটা আম স পরিমিত থাকে। মানে অতিরিক্ত যেন না হয়ে যায়। যাতে আমরা ভাববো যে সারাদিন যেহেতু ফাস্টিং থাকতে হবে, আ বেশি করে সারাদিনের জন্য একবারেই খেয়ে নিই। এইরকমটা যেন না হয়। তাহলে কি হবে, আপনার সেহরির পরের ব্লাড সুগারটা অতিরিক্ত বেড়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে। যেটা আপনার আসলে সারাদিনের যেই আমরা ডায়াবেটিসের গড় রিপোর্ট গুলো বলি, সেগুলো কিন্তু বেড়ে যাবে। তো রাতের খাবারের সাথে, ভাতের সাথে কিন্তু আমরা অবশ্যই প্রোটিন জাতীয় খাবার যেটা আছে, বিশেষত মাংস, চিকেন বা মুরগির মাংস যেটা আছে, এটা প্রেফার। তাছাড়া যাদের রক্তে কোলেস্টেরল বা চর্বির সমস্যা কম আছে বা নেই, তারা কিন্তু আপনারা রেড মিট জাতীয় যেগুলো আছে, মাংস মানে রাতের খাবারের সেহরির খাবারের সময় কিন্তু প্রোটিন জাতীয় খাবারটা একটুকু পরিমাণে বেশি খাওয়া ভালো। এজন্য ভালো, যাতে করে আপনার সারাদিনের যেই ফাস্টিংটা থাকবেন, সেই অংশটা ভেঙে আপনার রক্তে সুগারকে তৈরি করে দিবে। আ এবং আপনার যেই সারাদিনের ক্লান্তিটা থাকবে, সেটাও হয়তো আপনাকে কিছুটা দূর করবে। রাতে সেহরির পরে আ যদি সম্ভব হয়, সেহরিটা আপনারা একটুকু আগে খাবেন, যাতে করে আপনি সেহরির পরপর বেশ কিছুটা সময় নিয়ে অল্প করে কিছুটা পানি খেয়ে নিতে পারেন। তবে সেহরির সময় একসাথে কিন্তু অতিরিক্ত পানি খাওয়াও তেমন খুব একটা জরুরি নেই। কেননা আপনারা জানেন যে পানি খাওয়ার পরপরই কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রস্রাব হয়ে যায়, এবং প্রস্রাব হয়ে গেলে কিন্তু আপনার আসলে সেই পানিটা চলেই গেল। কাজেই এমন না যে আপনি একবারে পানি খেয়ে থাকলে সারাদিনই আপনার এই পানির শূন্যতাটাকে ফিল আপ করবে। আমাদের সারাদিনের যেটা আছে আ দরকার, টোটাল পানির পরিমাণ আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ বের করার জন্য, সেই অংশটুকু কিন্তু আমাদেরকে আ পানিটা খেতে হবে। অর্থাৎ আমাদের ১০ গ্লাস, কারো ক্ষেত্রে ১২ গ্লাস পর্যন্ত অ্যালাও করা যেতে পারে। যদি কারো কিডনির সমস্যা বা হার্টের সমস্যা না থাকে। কিডনি এবং হার্টের সমস্যা থাকলে সাধারণত পানির পরিমাণটা কমিয়ে খেতে হয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।